আমি শুভ, প্রবাসে থাকি। ছুটিতে দেশে এসেছি। আগামীকালকে বৌদির ছোট ভাইয়ের বিয়ে, তাই বৌদি আর আমার স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়িতে এসেছি। দাদা ভাই আসতো, কিন্তু সে তো এখন বিদেশে, তাই আমাকে আসতে হলো। বিকেলে তিহাকে কোলে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। হঠাৎ রাস্তার পাশে আমার চোখটা চলে যায়। দীর্ঘ 5 বছর পর অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে আমার সময়টা যেন সেখানেই থমকে যায়। শরীরটা যেন অসাড় হয়ে আসছে, চোখ দুটি ঘোলা হয়ে গেছে। নিজেকে কন্ট্রোল করতে খুবই কষ্ট হচ্ছে। না চাইতেই অস্পষ্ট সুরে বলে উঠলাম, লাবণী। লাবণী, হ্যাঁ তুমি বাবুকে নিয়ে যাও, আমি ড্রাইভারকে টাকাটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি সামনের দিকে হাঁটা ধরলাম। একটু এগোতেই সামনে থাকা সুদর্শন পুরুষটির দিকে চোখ যায়। কেমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তাকে দেখে কোনো সংকোচ ছাড়াই মুচকি হেসে তার দিকে এগিয়ে গেলাম। হাসি মাখা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কেমন আছো? লাবণীর কণ্ঠ শুনে আমার ধ্যান ভাঙে। আমি তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠলাম, যেমনটা চেয়েছিলে। তার মানে অনেকটাই ভালো। তা কোলে কি তোমার মেয়ে নাকি? হুম, দাদার মেয়ে মানেই তো আমার মেয়ে, তাই না? তাও ঠিক। তা আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? আমি মৃদু হেসে অভিমান মিশ্রিত কিছুটা কপট রাগ দেখিয়ে বলে উঠলাম, "হুঁ, ভালো থাকবে বলেই তো সেদিন আমাকে ফিরিয়ে দিয়েছিলে। শো, ভালো থাকাটাই স্বাভাবিক নয় কি?" ওর কথা শুনে বুঝতে পারলাম এখনো অভিমান করে আছে। তাই শুভর কথার প্রতি উত্তরে কিচ্ছু বললাম না। নিজেকে স্বাভাবিক রেখে আবার জিজ্ঞেস করলাম, কবে আসলে? সকালে এসেছি। আর কিছু বলতে যাব, তখনই সীমান্ত এসে জিজ্ঞাসা করলো, আরে শুভ যে, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। অনেক দিন পর দেখা। তা কবে আসলে দেশে? এই তো 1 সপ্তাহ হলো। তারপর সীমান্ততার সাথে টুকটাক কিছু কথা হলো। আমার থেকে বিদায় নিয়ে ওরা বাড়ির দিকে হাঁটা ধরল। আমি লাবণীর গা ঘেঁষে হাঁটতে হাঁটতে ওর কানের কাছে ফেসে বললাম, এই যে ম্যাডাম, একটা কথা বলার ছিল। কি কথা বলেন? এতটা বছর পর প্রাক্তন প্রেমিককে দেখে মনে কেমন ফিলিংস হচ্ছে আপনার, বলবেন কি? ওরে পাজি, অমনি শুরু হয়ে গেছে তোমার দুষ্টুমি। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তাই ওকে খ্যাপানোর জন্য বললাম, আসলে কি যে বলি আপনাকে, সত্যি বলতে প্রাক্তনকে দেখে পুরনো প্রেমটা না আবার মনে হয় নতুন করে জেগে উঠেছে। আমার কথা শুনে সীমান্ত চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো মিস্টার, এই দিনে দুপুরে কি ভূত দেখেছেন নাকি? হুম? ভূত দেখিনি ঠিক, তবে একটা শাকচুনি দেখেছি আর কি। কি? আমি শাকচুন্নি? ওকে, তবে এই শাকচুন্নি এখন কি করে সেটাই দেখো। আরে আরে, খেপে যাচ্ছ কেন বৌবাকে? আমি তো জাস্ট মজা করছিলাম। আচ্ছা, একটা কথা বলো তো, সেদিন যখন শুভ এত করে বলছিল একটিবার তোমায় জড়িয়ে ধরতে, শুভ আমায় জড়িয়ে ধরলে তুমি খুশি হতে? আরে আমি সেটা বলছি না তো, তোমাকে জিজ্ঞেস করবো করেও আর করা হয়ে ওঠেনি। আচ্ছা, সেদিন ওকে জড়িয়ে ধরতে দাওনি ভালো কথা, কিন্তু বারবার বলার পরও। আমি সীমান্তর দিকে এক পলক তাকিয়ে মৃদু হেসে বললাম, সেদিন যদি শুভ দেবরের দাবিতে কিছু চাইতো তবে ও সব চাওয়া পূরণ করে দিতাম। কিন্তু আম, সে তো দেবরের দাবিতে নয়, সে প্রেমিকের আকুলতা নিয়ে এসেছিল, তাই ওকে ফিরিয়ে দিয়েছিলাম। আমাকে জড়িয়ে ধরার অধিকার কেবলমাত্র আমার প্রেমিক পুরুষের জন্য, অন্য কারণ নয়। বুঝলেন? বলেই আমি ওর নাকটা টেনে দিলাম। বুঝলাম,
কিন্তু হাতটা ধরলে কি এমন ক্ষতি হতো? সত্যি বলতে সেদিন আমি শুভর চোখে ভালোবাসার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কিছু প্রাপ্তির বাসনাও দেখেছি, তাই ওকে টাচ করতে দিইনি আমি। দেখলাম সীমান্ত অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। হ্যাঁ গো, এটাই সত্যি। তবে আজ একটা জিনিস লক্ষ্য করেছো? কি? আমি আজও শুভর চোখে আগের মতো সেই ভালোবাসাটাই দেখেছি, ঠিক আগে যেমনটা ছিল। আমি লাবণীকে খেপাতে বলে উঠলাম, আমার এক কপাল দেখো, বউ ছাড়া আজ পর্যন্ত কেউ বলেছে ভালোবাসি। এত দুঃখ আমি কোথায় রাখি বলো তো? সো স্যাড। সত্যিই তো, এই দুঃখ রাখার জায়গা তো কোথাও নেই। বাবু, তুমি চিন্তা করো না, শুভর বউ নাকি এসেছে এখানে, তাকে বলবো তোমার ইচ্ছেটা যেন পূরণ করে দেয়। সীমান্ত চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওকে একটা চোখ মেরে কিছুটা দৌড়ে বাড়ির ভেতরে চলে গেলাম। আমি পিছন থেকে লাবণীর দিকে তাকিয়ে রইলাম যতদূর সম্ভব দেখা যায়। এই 5টা বছরে কতটা পরিবর্তন এসেছে তার মধ্যে। মুখে বয়সের ছাপটা কিছুটা পড়েছে, তবে তার হাসি মাখা মুখটা আর ওই চটপটে ভাবটা সেই আগের মতোই রয়েছে, একটুও পাল্টায়নি। মনের পাতায় ভেসে ওঠে কিছু স্মৃতি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ মেসেজ টোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি লাবণী বৌদি দিয়েছে। ইনবক্সটা ওপেন করে দেখি সে একটা গল্পের লিঙ্ক দিয়েছে। বুঝতে আর বাকি রইল না এটা তারই লেখা, তাই আমি না দেখেই লাভ রিয়েক্ট দিলাম। সাথে সাথেই মেসেজ এলো। হাই। আমিও রিপ্লাই দিলাম, হ্যালো সুন্দরী। কি সুন্দরী? তাও আবার আমি? হাসালে। তা আমি কবে থেকে সুন্দরী হলাম জানতে পারি? যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিন থেকেই। আর তুমি তো শুধু সুন্দরী না, অনেক রোমান্টিকও। তোমার মতো কজন আছে বলো তো? আরে বাহ, তাই নাকি? কি সৌভাগ্য, ধন্য আমার জীবন। কেন? কারণ এই প্রথম তোমার মুখে শুনলাম আমি রোমান্টিক। কিন্তু তোমার দাদা তো আজ পর্যন্ত আমাকে বলেনি যে আমি রোমান্টিক। দাদা একটা আনরোম্যান্টিক মানুষ, তাই সে তোমার কদর বুঝতে পারেনি। তোমাকে বুঝতে হলে একটা সুন্দর মনের দরকার। জানো, আমার না অনেক শখ তোমার মতো একটা রোমান্টিক বউকে বিয়ে করার। আমার মতো? আমাকে নয় কেন? তোমার মতোই চাই। কারণটা হলো তোমাকে পাওয়া যে দুঃসাধ্য, আর তুমিও তো আসবে না। ওকে জাহাপানা, আমি আছি রাজি, জলদি ডাকো কাজী। মজা করছো? করবেই তো, আবার ফিলিংসটা তো কখনো বুঝবে না। থাক, বাদ দাও। কেমন আছো তা বলো। এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। তারপর ওর সাথে কিছুক্ষণ টেক্সট করে কাজে চলে গেলাম। ও, আপনাদেরকে তো লাবণীর পরিচয়টা দেওয়া হয়নি। লাবণী হলো আমার বৌদির কাজিন ভাইয়ের বউ। সে খুব ভালো লেখালেখি করে। দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেল। বিকেলে অবসর পেয়ে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে স্ক্রল করছিলাম। হঠাৎ একটা পিক দেখে চোখ আটকে গেল। কি, কিছু বুঝতে পারছেন না তো যে পিকটা আসলে কার? আসলে পিকটা হলো লাবণী বৌদির। কোনো কিছু না ভেবেই ইনবক্সে গিয়ে নক করলাম। কি গো সুন্দরী, কেমন আছো? লাবণী অনলাইনে ছিল, তাই সাথে সাথে রিপ্লাই দিল। আবার সুন্দরী বলছো? শুধু সুন্দরী না তো, তুমি তো আমার ক্রাশ। ও মা, তাই? হুম। আহা, কত ভাগ্য আমার। এই বুড়ো বয়সে এসে নাকি শুনতে হলো আমি নাকি কারোর ক্রাশ। আচ্ছা, আগে তুমি কোথায় ছিলে বলো তো? এতদিন আসোনি কেন? কেন, আগে আসলে কি হতো? আগে আসলে সীমান্তকে রেখে তোমার গলায় ঝুলে পড়তাম, এই আর কি। তো কে না করেছে? এখনই চলে এসো, আমি তোমায় এক্ষুনি নিজের করে নিতে রাজি আছি। বাহ, তাই নাকি? তাহলে অপেক্ষা করো, আসছি। তুমি মজা করছো? সত্যি বলছি, তুমি যদি আমার কাছে আসো
তবে আমি তোমাকে সসম্মানে গ্রহণ করব, কোনো জড়তা ছাড়াই। এই 1 মিনিট। আজকে তুমি উল্টোপাল্টা কিছু খেয়েছো নাকি? মানে? মনে হলো এই কারণে যে আবল তাবল বকছো, তাই আর কি। আমার কথাগুলো তোমার কাছে আবল তাবল মনে হচ্ছে? ওকে, ফাইন, আর কথা বলবো না, ভালো থেকো। আরে আরে, রেগে যাচ্ছ কেন? আমি তো জাস্ট ফান করলাম। ধুর ব্যাং, মুডটাই নষ্ট করে দিলে। থাক, বাদ দাও। আচ্ছা বাবা, বাদ দিলাম। এই যে ম্যাডাম, শুনছেন? হুম, বলেন। আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আমি না আপনাকে তারপর? অনেক ভালোবাসি। হাসলে কেন? ও মা, হাসির কথা বললে হাসবো না তো কি কাঁদবো? কি, আমার কথা তোমার কাছে হাসির মনে হয়? সত্যি বলছি, আমি তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। প্রথম দেখা মানে? দাদা ভাইয়ের বিয়েতে যখন দেখেছিলাম, জানো, এত এত মানুষের ভিড়ে আমার চোখ দুটি আটকে ছিল শুধু তোমার মাঝে। অনেক সুন্দরী দেখেছি, বাট তোমার মতো জীবনে কখনো কাউকে জায়গা দিতে পারিনি। কিন্তু তোমাকে প্রথম দেখায় আমার মনটা কেমন যেন করে উঠেছিল। আমি অপলক দৃষ্টিতে কতবার যে তোমার দিকে তাকিয়েছি আমি নিজেও বলতে পারবো না। কই, আমি তো তোমায় দেখেছি বলে মনে হচ্ছে না। সত্যি দেখোনি? লাবণী না বলাতে দাদা ভাইয়ের বিয়েতে বিভিন্ন সময় তোলা ওর কয়েকটা পিক দিলাম। নাও, এই দেখো। এখনো কিছু মনে পড়ছে না? বিশ্বাস করো শুভ, আমি সত্যি বলছি, আমার কিছুই মনে পড়ছে না। আরে, মনে পড়বে কি করে? আমাকে তো তুমি ভালোই বাসো না। আচ্ছা থাক, বাদ দাও। জানো, অনেক কথাই মনে জমানো আছে তোমাকে বলবো বলে, কিন্তু আফসোস বলা হয়ে ওঠেনি আজও। আর জানি না বলা হবেও কিনা। সেদিন যখন তোমাকে আবার দেখলাম তখন যেন পলক ফেরাতেই পারিনি। সেদিন বৌদিদের বাড়ি আমি যেতে চাইনি, কিন্তু যখন শুনলাম তুমিও আসবে তাই সেখানে গিয়েছিলাম তোমাকে খুব কাছ থেকে এক নজর দেখার জন্য। এবার আমার হাত পা ঠান্ডা হতে লাগলো। বলছি কি ও এসব? কাঁপা কাঁপা হাতে টাইপিং করতে লাগলাম। কিন্তু আমি তো তোমার মাঝে এমন কিছুই দেখিনি। দেখবে কি করে? তোমার তো দেখার মতো চোখই ছিল না। আচ্ছা, বাদ দাও ওসব কথা। একটা কথা বলবো, রাখবে কথাটা? কি কথা বলো? একবার দেখা করবে আমার সাথে? কেন? অনেক কথা বলার আছে তোমার সাথে, একবার শুধু দেখা করো। অনেক ভেবে চিনতে ওকে বললাম, আচ্ছা দেখা করব। রাতে সীমান্ত আমার মোবাইলটা নিল। আমি ওকে খেপাতে শুভর আর আমার টেক্সটগুলো ওকে দেখালাম। সব দেখে সে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, কি, কেমন দিলাম? সীমান্ত অভিমানী কণ্ঠে বলল, তো ম্যাডাম কি এখন আমাকে রেখে শুভর সঙ্গে প্রেম করার প্ল্যানিং করছে নাকি? আমি সীমান্তর নাকটা টেনে দিয়ে তারপর ওর বুকে মাথা রেখে বললাম, হুম, করতেই পারি, যদি তুমি অনুমতি দাও তবেই। আমি লাবণীকে বুক থেকে সরিয়ে দিয়ে কিছুটা কপট রাগ দেখে বললাম, তবে যাও না, যাও, শুভর বুকে যাও, আমার কাছে কি? আমি যেন কোথাও একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। জেলাস নাকি? হুম। জেলাস? জেলাস কেন হতে যাব? সে তো তোমাকে ভালোবাসে, আর তুমিও বাসো। সে তোমাকে আমার থেকেও বেশি সুখে রাখবে। তার কাছে তুমি অনেক ভালো থাকবে, বিকজ তোমার লাভার বলে কথা। যাও যাও, তার কাছেই যাও। জি না স্যার, আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আপনার থেকে একমাত্র মৃত্যুই আমাকে আলাদা করতে পারবে, আর কেউ নয়। বুঝলেন মিস্টার? বলেই ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না বউ পাখি। কিছুক্ষণ গল্প করে তারপর দুজনেই পাড়ি জমালাম ঘুমের দেশে। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। এরই মাঝে
3 দিন কথা হয়েছে লাবণীর সাথে। আজ লাবণী আসবে আমার সাথে দেখা করতে। সকাল থেকে মনটা আনচার আনচার করছে, কখন আসবে লাবণী, কখন ওকে জড়িয়ে ধরব। স্বপ্নে তো কতবার ওকে জড়িয়ে ধরেছি, কিছু করেছি, এবার সরাসরি করব। আচ্ছা, লাবণী কি দেবে? দেবে না কেন? অবশ্যই দেবে। আমি ভালোবাসি তো ওকে। সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব খুশিতে। দুপুর 1টার দিকে আমি রেডি হয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। গন্তব্য শহর থেকে একটু দূরে পাহাড়ে গা ঘেঁষে ছুটে চলা নদীর ধারে। 3টে নাগাদ পৌঁছেও গেলাম সেখানে। বাইক থেকে নেমে গোলাপগুলো হাতে নিয়ে এগিয়ে গেলাম। লাবণীর আমার আগে এসে বসে আছে, কারণ ওর বাড়ি থেকে আসতে 30 মিনিটের মতো সময় লাগে। তাই লাবণী একটা গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, চোখে কাজল, মেঘ কালো চুলের ভাঁজে সিঁথির সিঁদুরটা যেন রবির কিরণের মতো ঝলমল করছে। ঠোঁটের কোণে মৃদু হাসি। সত্যি মেয়েটা আমাকে পাগল করে দেবে। আমি বাইক থেকে নেমে এক দৌড়ে ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ফুলগুলো ওর সামনে এগিয়ে দিয়ে বলে উঠলাম, ওগো প্রাণ প্রেয়সী, যে উপমায় দিই না কেন তোমায়, সব কিছুতেই যেন কমতি হবে। তুমি নীল শাড়িতে নীলাম্বরী, হরিণ চোখে কাজল টেঘি, তোমার পদ্ম ফোটা ঠোঁটের কোণে মুক্ত ঝরা হাসি। তোমার সব কিছুই যেন অসাধারণ। তুমি হয়তো কোনো স্বর্গীয় অপ্সরা কিংবা তেপান্তরে রাজকন্যা, যার সব কিছুতে শুধু মুগ্ধতা। আমি বিলীন হতে চাই তোমাতে। তা দেবে কি সেই অনুমতিটুকু? শুভর কথা শুনে আমি বাকরুদ্ধ। কি বলবো কিছুই বুঝতে পারছি না। কি করে ফিরিয়ে দেবো এই প্রেমিক পুরুষকে? না, বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তাই ওকে উদ্দেশ্য করে বললাম, শুভ, তুমি বসো এখানে প্লিজ, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ, বলবে তো। আমি যে আজকে শুনতে এসেছি। তবে তার আগে ফুলগুলো নাও। আমি ওর হাত থেকে ফুলগুলো নিলাম, তারপর তার উদ্দেশ্যে বললাম, আগে আমার কথাগুলো শোনো মন দিয়ে, তারপর না হয় তুমি যা বলার বলবে। ওকে, ফাইন। তবে একটাই রিকোয়েস্ট, আজকে তোমার থেকে নেগেটিভ কিছু শুনতে চাই না। যা বলবে সব কিছু যেন পজিটিভ হয়। ওকে? তুমি কি চাইছো বলো তো? আমি চাই তুমি আবার হয়ে যাও। তুমি সীমান্তকে রেখে আমার কাছে চলে এসো। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে, কিন্তু তবুও নিজেকে সংযত করে ঠান্ডা গলায় বললাম, দেখো শুভ, তুমি যেটা চাইছো সেটা কখনোই সম্ভব নয়। তুমি তো জানো আমি আর সীমান্ত একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। তো লাবণী, প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সইতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার করে চাই। প্লিজ তুমি সীমান্তকে ছেড়ে আমার কাছে চলে এসো। আমি তোমার অপূর্ণতা পূর্ণ করে দেব। বেশ, বুঝতে পারলাম ওর সাথে নর্মাল কথায় কোনো লাভ হবে না, তাই একটু বিরক্তি ভরা কণ্ঠ নিয়েই বললাম, প্লিজ শুভ, কথার মাঝে কথা বলাটা আমি পছন্দ করি না। সো আগে আমার সম্পূর্ণ কথাটা শেষ হবে, তারপর তোমার যা বলার বলবে। আমি সীমান্তকে ছাড়তে পারবো না, আর না সে আমাকে ছাড়তে পারবে। তাই এইটুকুই বলবো, এসব মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ করো। আর তুমি কি যেন বললে? আমার অপূর্ণতা? তুমি কি বোঝাতে চাইছো বলো তো? আমি জানি তুমি কখনো কনসিভ করতে পারবে না। ও প্লিজ শাট আপ শুভ। একবার বলেছো বলেছো, দ্বিতীয়বার যেন তোমার মুখে এমন কথা আর একটা বারও না শুনি। কে বলেছে তোমাকে এমন কথা? তুমি মানো আর নাই মানো, এটাই সত্যি। কচু জানো। তবে বিয়ে 4 বছর হয়ে গেছে, তবুও তুমি কনসিভ করতে পারোনি কেন? এই ব্যর্থতাটা কার, তোমার নাকি সীমান্তর? আমি এতদিন কনসিভ করিনি কারণ আমি সময় চেয়েছিলাম সীমান্তর থেকে। থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে এসো না, বুঝলে? সত্যিটা সবাই জানে। না, সত্যিটা কেউ জানে না। প্লিজ লাবণী, ছেলে মানুষই করো না, চলে আসো আমার কাছে। আমি তোমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দেব, এতটুকু আঁচ লাগতে দেব না কখনো। আমি যে পারছি না তোমাকে ছাড়া থাকতে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই চিৎকার করে বলে উঠলাম, এনাফ ইজ এনাফ শুভ, অনেক বলে ফেলেছো। আর না। কি করে ভাবতে পারলে যে 6 বছরের সম্পর্ক ভেঙে দেব মাত্র 2 মাসের অল্প পরিচয়ের জন্য?
অনেক হয়েছে পাগলামি, এবারে সব বন্ধ করো। আর নয়। আর হ্যাঁ, কান খুলে শুনে রাখো, আমি সীমান্তকে ভালোবাসি। সীমান্তকে ছাড়া অন্য কাউকে বাস্তবে তো দূরের কথা, কল্পনাতেও ভাবতে পারি না। আর তোমাকে তো নয়ই। তবে তবে এই কয়েকদিন ধরে কি ছিল ওসব আমার সাথে? সেটা তো জাস্ট ফান ছিল। বারে মানুষ পা, তোমরা মেয়েরা পারো বটে। এতদিন কি নিপুণ অভিনয়টা না করেছো আমার সাথে? সত্যি সত্যি তোমাকে অস্কার দেওয়া প্রয়োজন। কেন করলে এমনটা আমার সাথে বলো? দেখো শুভ, আমি ভেবেছিলাম হয়তো তুমি আমার সাথে মজা করছো, কারণ তুমি তো আমার সম্পর্কে দেবর হও, তাই না? কখনো ভাবতে পারিনি যে তোমার মতো একটা স্মার্ট ইন্টেলিজেন্ট ছেলে, নিজের থেকে বয়সে বড়, আবার তাও বিবাহিতা, এরকম কোনো নারীর প্রেমে পড়বে। সত্যি সেটা কল্পনার বাইরে। তুমি আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো শুভ, ভুলে যাও আমাকে। এতই সোজা? আর আমি অন্য কাউকে তো চাইনি, আমি শুধু তোমাকে চাই। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর বয়সের কথা বলছো, কতদিনের পার্থক্য হবে? এই 4-5 বছর, তার বেশি তো না। ভালোবাসে না বয়স, না জাত, না গোত্র, এসব খোঁজে না, বুঝলে? ভালোবাসা তো আসে মন থেকে। আমার মনে তোমার জন্য একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তুমি ছাড়া সব কিছু শূন্য শূন্য লাগে। সব সময় তোমার কথা ভাবতে ভালো লাগে আমার। থাক, বাদ দাও, ওসব তুমি বুঝবে না। একটা কথা বলবো, রাখবে? কি কথা? তুমি সীমান্তকে ভালোবাসো, তাকে ছাড়তে পারবে না, মানলাম। তার মানে এই নয় যে আর কাউকে ভালোবাসতে পারবে না। প্লিজ, মিথ্যে করে হলেও একটিবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো। দেখো শুভ, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি যা বলবে সেটা আমাকে মেনে নিতে হবে। আমার মন প্রাণ জুড়ে শুধুই সীমান্ত, সেখানে আমি অন্য কাউকে কি করে ঠাঁই দেবো বলতে পারো? আর মিথ্যে করেই যদি বলি যে তোমায় ভালোবাসি, তাতে লাভ কি? অন্তত নিজেকে এই বলে সান্ত্বনা তো দিতে পারবো যে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা এক মুহূর্তের জন্য হলেও শুনেছি। এটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, বলতে হবে না। একটি বার, শুধু একটি বার তুমি আমাকে জড়িয়ে ধরতে দেবে প্লিজ? আর কিচ্ছু চাইবো না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি তখন থেকে আজে বাজে বকে চলেছো? এই, তুমি ডক্টরের কাছে যাও ট্রিটমেন্টের জন্য, আর নয়তো বাড়ি গিয়ে রেস্ট নাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে শিওর। আমি ঠিক আছি, না আমায় ডক্টরের কাছে যেতে হবে, না রেস্ট নিতে হবে। শুধু একটি বার, শুধু একটি বার তোমার হাতটা ধরতে দেবে প্লিজ? না, আমি পারবো না। কেন? যদি তুমি সুস্থ মস্তিষ্কের থাকতে, তবে তোমার একটা কেন, হাজারটা আবদার আমি মেনে নিতাম। কিন্তু তুমি এখন অসুস্থ, পাগল হয়ে গেছো, বুঝলে? বলেই সেখান থেকে দৌড়ে চলে এলাম। মনে মনে বলতে লাগলাম, প্লিজ শুভ, আমায় ক্ষমা করে দিও, আমি যে অক্ষম। যদি সম্ভব হতো তবে তোমায় সত্যিই কখনো ফিরিয়ে দিতাম না। আমি পাগলের মতো চিৎকার করে বলতে লাগলাম, প্লিজ লাবণী, যেও না। সত্যি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্লিজ প্লিজ যেও না আমাকে ছেড়ে। আমার দম আটকে আসছে। সত্যি সত্যি আমি মরে যাব। এইভাবে আমাকে একা ফেলে তুমি চলে যেতে পারো না। দাঁড়াও। ধুর বাবা, এই শুভটা যে কোথায় গেল, এখন আমি ওকে কোথায় খুঁজবো? ধুর ব্যাং, আর ভাল লাগে না। এত বড় একটা খুশির খবর কখন দেব ওকে? হাঁটতে হাঁটতে কিছুটা সামনে আসতেই দেখি শুভ বসে আছে গাছের নিচে। দেখো কাণ্ড, মহারাজ এখানে, আর আমি তাকে খুঁজতে খুঁজতে হয়রান। এক দৌড়ে শুভর পাশে গিয়ে বসলাম। আমাকে হঠাৎ ওর পাশে বসতে দেখে কিছুটা চমকে ওঠে। যাক, ভয় পেয়েছে। এই যে মশাই, আপনি এখানে, আর আমি আপনাকে আসমান জমিন এক করে কোথায় না কোথায় খুঁজছি। কেন, কি এমন কাজ পড়লো যে আমাকে এত খুঁজে বেড়াচ্ছ? তুমি কাঁদছো? আড়ালে চোখ মুছে এক পলক ওর দিকে তাকিয়ে বললাম, কাঁদবো কেন?
চোখে কিছু পড়েছে হয়তো, তাই চোখটা জ্বালা করছে। তা কিসের জন্য আমাকে খুঁজছো বলো? মনে মনে বলতে লাগলাম, মানছি আমি বোকা, তবে এতটাও বোকা না যে কোনটা কান্না আর কোনটা এমনি চোখের জল সেটা বুঝতে পারবো না। তবে কি শুভর সাথে লাবণীর দেখা হয়েছে? হতেও পারে, কারণ সে তো এতক্ষণ ধরে এখানেই ছিল। তাই সরাসরি ওকে জিজ্ঞেস করেই ফেললাম, লাবণী বৌদির সাথে দেখা হয়েছে? হুম। হুম, এতক্ষণে বুঝতে পারলাম আসল ঘটনা কি। মানে? মানে লাবণী বৌদিকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারোনি, তাই কাঁদছিলে, তাই না? বাসর রাতেই আমি শিখাকে লাবণীর সব কথা বলেছিলাম, তাই সে এমন কথা বলছে। ওকে এটাও বলেছিলাম যে আমি কখনো লাবণীকে ভুলতে পারবো না। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কে বলছে তোমাকে আমি লাবণীকে দেখে কেঁদেছি? আমি বলছি, মানতেই হবে লাবণী বৌদি খুব লাকি। কেউ কেউ আছে একজনেরও ভালোবাসা পায় না, সেদিক থেকে সে অনেক অনেক লাকি। দুইটা মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছে। তুমি কি জেলাস? ধুর, জেলাস হতে যাব কেন? তবে তাকে অনেক অনেক ধন্যবাদ। কেন? আমি ওর বুকে মাথা দিয়ে বললাম, পৃথিবীতে আমার অনেক মেয়ে আছে যে পরকীয়া করায় ব্যস্ত, শুধু নিজের চাহিদা মেটাতে। সে তুলনায় লাবণী সেসব মেয়ের থেকে একেবারেই আলাদা। সে চাইলেই তোমার সাথে সম্পর্ক করতে পারত, কিন্তু তা সে করেনি, বরং তোমায় ফিরিয়ে দিয়েছে। তবে সে যদি সেদিন আমার এই পরটাকে ফিরিয়ে না দিত, তবে কি তোমায় আমি আমার করে পেতাম বলো? যতই শিখাকে দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। লাবণী ঠিকই বলেছিল, আমি বেস্ট কাউকে ডিজার্ভ করি। সত্যি, শিখা জীবনসঙ্গী হিসাবে বেস্ট। শিখা, আজকে তোমার কাছে কিছু চাইবো, দেবে আমাকে? তোমার জন্য আমার প্রাণটাও যে হাসি মুখে দিয়ে দিতে পারি, অন্য কিছু তো মামুলি ব্যাপার। আমি ওর ঠোঁটজোড়া আলতো স্পর্শ করে বলে উঠলাম, তোমার প্রাণটা দিতে হবে না, শুধু আমাকে একটা মেয়ে বাবু উপহার দিলে চলবে। আমি দুষ্টু হেসে বলে উঠলাম, কেন? লাবণীর ছেলের সাথে মেয়েকে বিয়ে দিয়ে ক্রাশকে বিয়ান বানাবে বলে, তাই না? ওরে বাজি, সবসময় এক লাইন বেশি বোঝো না। শিখা আমার বুকের মধ্যে মুখ লোকায়। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। বাগানের দিকে চোখ যেতেই চোখাচোখি হয় লাবণীর সাথে। সে এতক্ষণ হাসি মাখা মুখে তাকিয়েছিল আমার দিকে, তারপর ইশারায় বেস্ট অফ লাক বলে সেখান থেকে চলে যায়। আমিও মৃদু হেসে ওর কথার সমর্থন করলাম। তারপর শিখাকে আরো শক্ত করে জড়িয়ে নিলাম। জানি না কখনো লাবণীকে ভুলতে পারবো কিনা, তবে কথা দিলাম আমার বউ পাখিটারও ভালোবাসার কোনো ত্রুটি রাখবো না। আমিও বলবো না লাবণীকে কখনো মন থেকে মুছে ফেলতে, শুধু মনের এক কোণে একটু জায়গা দিলেই হবে। সরি শিখা, সরি কেন? এতদিন অবহেলা করার জন্য। হ্যাঁ, আমি পুরনো কিছু মনে রাখি না, সো নো সরি। আর খুব তাড়াতাড়ি তোমার ক্রাশের জন্য বৌমা আনতে হবে তো, তাই না? ওর নাক টেনে দিয়ে বললাম, এখন থেকে শুধু চিল, বুঝলে বড়মশাই? হুম, সত্যি ভালোবাসা বড়ই অদ্ভুত। যার ভালোবাসার জন্য এই মেয়েটাকে 1 বছরে এইটুকু ভালোবাসা দিইনি, আজকে সেই মেয়েটার ভালোবাসার কাছেই আমি হেরে গেলাম। আসলে বড় ভাগ্যের ফলে শিখাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। শিখার মতো আমিও তোমায় ধন্যবাদ জানাই লাবণী। সেদিন আমায় ফিরিয়ে না দিলে হয়তো শিখার মতো এমন লক্ষ্মী মেয়েকে কখনোই জীবনসঙ্গী হিসেবে পেতাম না। সত্যি তুমি মহান, কোটি কোটি ধন্যবাদ তোমায় আমার জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য।